তো দেখুন স্যার আমরা এসছি আজকের ক্লাসে ডেরিভেটিভ শিখতে। ডেরিভেটিভস এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটা আমাদের স্টক মার্কেটের বাকি যে সমস্ত সেগমেন্ট গুলো আছে তার থেকে সব থেকে কঠিন একটা সাবজেক্ট। এই ডেরিভেটিভস কথা যারা হায়ার সেকেন্ডারিতে শুনেছেন, মানে হায়ার সেকেন্ডারিতে যারা পড়েছেন তারা অনেকটা আঁচ করতে পারবেন, যাদের ম্যাথমেটিক্স ছিল না হায়ার সেকেন্ডারিতে তারা এটা সম্পর্কে এতটা জানেন না। তো ডেরিভেটিভস মার্কেটে ডেরিভেটিভস কি, যারা শেয়ার মার্কেটে আসেন তারা যদি সার্চ করেন তাহলে দেখুন প্রথম কথা আমরা কোনো বিষয়ে জানতে গেলে প্রথমে গুগলকে সার্চ করি, ঠিক কি না? হ্যাঁ তো গুগলে যদি আপনি সার্চ করেন যে ডেরিভেটিভস কি, অর্থাৎ হোয়াট ইজ ডেরিভেটিভস, তো গুগল আপনাকে যে প্রশ্নের উত্তর দেবে সেটা তো ইংরেজিতে দেবে, যদি আপনি বাংলায় ট্রান্সলেট করেন তাহলে এইভাবে আপনার কাছে আসবে ডেরিভেটিভস হলো একটা আর্থিক চুক্তি, দুই বা ততোধিক পক্ষের মধ্যে সেট করা হয় যা একটি অন্তর্নিহিত সম্পদ, সম্পদের গোষ্ঠী বা বেঞ্চমার্ক থেকে তাদের মূল্য অর্জন করে। বলুন, এই যদি গুগল আপনাকে এই উত্তর দেয় তাহলে আপনি কি বুঝতে পারবেন? তাহলে আপনারা যদি গুগল এই ধরনের উত্তর দেয়, না বুঝতে পেরেছেন ডেরিভেটিভস কি? সহজীকরণ করতে হবে। আমরা জানি এই ভাষায় আপনি বুঝবেন না, তাই আমরা বিষয়টি আরো একটু সরলীকরণ করে বোঝানোর চেষ্টা করছি। যদি শেখার মানসিকতা থাকে আমি জানি আপনাদের ধৈর্য এমনিতেই থাকবে। পৃথিবীতে সব থেকে বেশি ট্রেডিং ডেরিভেটিভসে হয়। আপনি ইউটিউবে যদি সার্চ করেন, গুগলে বুঝলেন না তাহলে এবার কি হবে? আমরা যখন গুগলে বুঝি না তখন সেটাকে আবার একটু ইউটিউবে সার্চ করি, করি কিনা? হ্যাঁ হ্যাঁ বলে কেউ যদি আমাকে বুঝিয়ে দেয়, তো ইউটিউবে যখন আমি সার্চ করছি তখন এইভাবে বলছে পৃথিবীতে সব থেকে বেশি ট্রেডিং হয় ডেরিভেটিভসে, ডেরিভেটিভসে বেশি বেশি টাকা উপার্জন করে, বড় বড় ইনভেস্টররা সব ডেরিভেটিভসে ইনভেস্ট করে, তাই শেয়ার বাজারে অর্থাৎ স্টক মার্কেট থেকে অর্থ উপার্জন করতে হলে আপনাকে ডেরিভেটিভস অর্থাৎ ফিউচার অপশন আপনাকে শিখতেই হবে, যেটিকে একসাথে ডেরিভেটিভস বলে। বলুন, বুঝেছেন ডেরিভেটিভস কি? না স্যার বুঝতে পারিনি। ইউটিউবে এরকম ধরনের প্রশ্নের উত্তর আসে না? একদম তো আমি আপনাদেরকে একদম মানে যেটা মাথায় ধরবে সেইভাবে বোঝানোর চেষ্টা করছি। ইংরেজি ডেরিভেটিভস কথার অর্থ হলো, ইংরেজি ডেরিভেটিভস আমরা যে কোনো একটা ইংরেজি শব্দ যখন বাংলাতে কনভার্ট করে দিই তখন কিন্তু একটা প্রাইমারি মানে ইনস্ট্যান্ট আমরা তার একটা মানে বুঝে যাই, যাই কিনা? হ্যাঁ তো ইংরেজি ডেরিভেটিভস কথার অর্থ হলো ব্যুৎপন্ন, বয় হস্যু খণ্ডত্যা পদ অন্ত নয় নয়। এইবার আপনি বলুন, আপনি এই ব্যুৎপন্ন শব্দটা এর আগে কোনোদিন শুনেছেন? না না বুঝতে পারবেন ব্যুৎপন্ন মানে কি? না স্যার শুনেছি মনে জানি না। তাহলে এটাও আপনার মাথার উপর দিয়ে গেল। এবার আমি একদম বিষয়টা সহজ করছি। ধরুন আটা থেকে রুটি তৈরি হয়, হ্যাঁ স্যার আর আটা তৈরি হয় গম থেকে। একদম। যেমন সরিষার তেল তৈরি হয় সরিষার দানা থেকে, হ্যাঁ স্যার। চিনি হয় আখ থেকে, হ্যাঁ স্যার আসবাবপত্র ফার্নিচার হয় কাঠ থেকে। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। তো এখানে রুটি হলো আটার ডেরিভেটিভস। রুটি কি? আটার ডেরিভেটিভ। ডেরিভেটিভস মানে রুটি উৎপন্ন হচ্ছে আটা থেকে। আটা থেকে, আটা উৎপন্ন হচ্ছে গম থেকে। আটা থেকে যেটি উৎপন্ন হচ্ছে, আটা থেকে যেটি উৎপন্ন হচ্ছে সেটি হলো সেটি হচ্ছে রুটি। সেটি হলো রুটি মানে ওটা হলো ব্যুৎপন্ন। হ্যাঁ স্যার। সরিষার তেল, সরিষার তেল হলো সরিষার দানার ডেরিভেটিভস, অর্থাৎ সরিষার তেল উৎপন্ন হচ্ছে কি থেকে? সরিষার দানা থেকে। সরিষা থেকে, দানা থেকে। ঘুরিয়ে বললে সরিষার দানা থেকে সরষার তেল উৎপন্ন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমরা চিনি তৈরি হচ্ছে কি থেকে? আখ থেকে। আসবাবপত্র তৈরি হচ্ছে কাঠ থেকে। তো এখানে
যে জিনিসগুলো তৈরি হচ্ছে আসবাবপত্র, চিনি, সরিষার তেল, এগুলো হলো ডেরিভেটিভস। তো যেটা থেকে তৈরি হচ্ছে, অর্থাৎ আটা হলো গমের ডেরিভেটিভস, তেল হলো সরিষার ডেরিভেটিভস, চিনি হলো আখের ডেরিভেটিভস, চেয়ার টেবিল হলো কাঠের ডেরিভেটিভস। একদম। আর যেটা থেকে তৈরি হচ্ছে, অর্থাৎ গম, সরিষা, আখ, কাঠ, এগুলোকে বলা হয় ইংরেজিতে আন্ডারলাইন অ্যাসেট কিংবা অন্তর্নিহিত সম্পদ। তাহলে যেটা তৈরি হচ্ছে সেটাকে আমরা কি বলছি? ডেরিভেটিভস। আর যেটা থেকে তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি আন্ডারলাইন অ্যাসেট, বা বাংলায় যাকে বলা হচ্ছে অন্তর্নিহিত সম্পদ। অন্তর্নিহিত মানে কি? যার অন্তরে নিহিত আছে। অর্থাৎ চিনি আখের মধ্যেই নিহিত আছে, সরিষার তেল সরিষার মধ্যে, সরিষার দানার মধ্যে নিহিত আছে। হ্যাঁ, তো এইগুলোকে বলা হচ্ছে আন্ডারলাইন অ্যাসেট বা অন্তর্নিহিত সম্পদ। ঠিক আছে? এখানে দেখুন, যদি আন্ডারলাইন অ্যাসেটের অর্থাৎ অন্তর্নিহিত সম্পদের দাম বাড়ে, তাহলে তার ডেরিভেটিভস এর দাম বাড়ে। যদি আখের দাম বেড়ে যায়, তাহলে চিনির দাম বাড়বে। যদি কাঠের দাম বাড়ে, তাহলে আসবাবপত্রের দাম বাড়বে। বাড়বে কিনা? যদি আটার দাম বাড়ে, তাহলে রুটির দাম বাড়বে। যদি গমের দাম বাড়বে, তাহলে আটার দামও বাড়বে। তো আমরা সবসময় দেখি যে ডেরিভেটিভস এর প্রাইস, অর্থাৎ ডেরিভেটিভস এর মূল্য সবসময় তার আন্ডারলাইন অ্যাসেটের মূল্যের উপর নির্ভর করে। বোঝাতে পারলাম? দেখবেন রাস্তায় বাসে যখন পেট্রোলের দাম বেড়ে যায়, তখন রাস্তায় ভাড়া বেড়ে যায় না? হ্যাঁ, বেড়ে যায়। কোনোদিন শুনেছেন যে ভাড়া বেড়ে গেছে বলে রাস্তায় ইয়ের দাম বেড়ে গেছে, মানে রাস্তায় ভাড়া বেড়েছে বলে পেট্রোলের দাম বেড়েছে? শুনেছেন? না। তো সবসময় ডেরিভেটিভস এর দাম তার আন্ডারলাইন অ্যাসেটের দামের উপর নির্ভর করবে। সবসময় কাঁচা মালের দামের উপর তার প্রোডাকশন নির্ভর করে। বুঝতে পারলেন? এবার কোনটা আন্ডারলাইন অ্যাসেট আর কোনটা ডেরিভেটিভ আপনি বুঝতে পারবেন? হ্যাঁ স্যার। আমি দুটো একটা প্রশ্ন করি। হ্যাঁ খেজুরের রস আর খেজুরের গুড়, কোনটা আন্ডারলাইন অ্যাসেট আর কোনটা ডেরিভেটিভস? আন্ডারলাইন আছে খেজুরের রসটা, ডেরিভেটিভ আছে খেজুর গুড়টা। বোঝা গেছে? হ্যাঁ চাল আর ভাত, কোনটা আন্ডারলাইন অ্যাসেট আর কোনটা ডেরিভেটিভস? চালটা আন্ডারলাইন আর ভাত ডেরিভেটিভ। ভাতটা হলো ডেরিভেটিভ। ঠিক আছে। এখন চিকেন আর মানে চিকেন কিমা, কোনটা আন্ডারলাইন অ্যাসেট আর কোনটা ডেরিভেটিভস? চিকেনটা আন্ডারলাইন আছে আর চিকেন কিমা হলো ডেরিভেটিভস, তাই তো? ডেরিভেটিভ। হ্যাঁ স্যার। ডিম আর অমলেট, ডিম আছে আন্ডারলাইনে আছে ডেরিভেটিভস। আর বোঝাতে পারলেন? ডেরিভেটিভ। বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। ঠিক স্টক মার্কেটে অর্থাৎ পুঁজি বাজারেও কিছু এরকম ফিনান্সিয়াল ডেরিভেটিভস আছে, অর্থাৎ যেটাকে অর্থনৈতিক ব্যুৎপন্ন বলা হয়, যার অন্তর্নিহিত সম্পদ অর্থাৎ আন্ডারলাইন অ্যাসেট হলো স্টক, মানে স্টক মানে ইকুইটি, যেগুলো শেয়ার। ইন্ডেক্স, ইন্ডেক্স কি? ইন্ডেক্স হলো সূচক। নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্স, ব্যানেক্স, তারপর ফিন নিফটি, মিড ক্যাপ নিফটি, এগুলো হলো ইন্ডেক্স। ঠিক আছে? তারপর কমোডিটি, কমোডিটি প্রোডাক্ট যেগুলো আছে, ক্রুড অয়েল, তারপর ন্যাচারাল গ্যাস, গোল্ড, সিলভার, লিড, ঠিক আছে, কপার, এগুলো হলো কমোডিটি। এগুলো হলো আন্ডারলাইন অ্যাসেট। কারেন্সি আছে, বিভিন্ন কারেন্সি। তো ঠিক
যখনই এই আন্ডারলাইন অ্যাসেটের দাম ওঠানামা করে তখনই তার ডেরিভেটিভস এর দাম ওঠানামা করে, ঠিক আছে? তো মূলত স্টক মার্কেটে দুটো ডেরিভেটিভ ইউজ হয়, আর টোটাল আমাদের মানে এখানে ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় সব মিলিয়ে 4টে ডেরিভেটিভ মেনলি আছে, 4 প্রকারের ডেরিভেটিভস আছে। একটা হলো, প্রথম হলো ফিউচার কন্ট্রাক্ট। কারোর থেকে একটু হালকা সাউন্ড আসছে, আপনি দেখুন। প্রথম কি বললাম? ফিউচার কন্ট্রাক্ট। ফিউচার কন্ট্রাক্ট, ঠিক আছে? সেকেন্ড হলো এক ফিউচার কন্ট্রাক্ট, 2 হলো ফরওয়ার্ডস। কি বললাম? ফরওয়ার্ডস। 3 হলো অপশন। কি বললাম? 3 হলো অপশন। অপশন। আর 4 হলো সোয়াপ। দেখুন আপনার সামনে ডিসপ্লেতে আমি মেসেজ বক্সে লিখে দিয়েছি। 4 প্রকারের ডেরিভেটিভস আছে। কি কি বললাম? ফিউচার কন্ট্রাক্টস, ফরওয়ার্ডস, অপশন, অপশন আর সোয়াপ। ভুলে যাবেন 4টে? না না, দেখুন, নোট করে নিয়েছি স্যার। নোট করে নিয়েছি। তো এবার আমার সাথে বলুন কি কি? ফিউচার কন্ট্রাক্ট, ফিউচার কন্ট্রাক্টস, ফরওয়ার্ডস, অপশন, সোয়াপস। ওকে, এটা আমি আপনাদেরকে গ্রুপেও আমি লিখে দিলাম, ঠিক আছে, যাতে ভুলে না যান। স্ক্রিনশট মেরে নিয়েছি। তো এবার এই 4টে ডেরিভেটিভস নিয়ে আমরা আগামী দিনে আলোচনা করব, কনসেপ্ট ক্লিয়ার করব, তারপরে আমরা মূল ট্রেডিং এ যাব, ঠিক আছে? এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার এই ডেরিভেটিভস এ ট্রেডিং করাটা ঠিক? অনেকে তো আমাকে ভয় দেখায়, আবার অনেকে আমার সামনে ফতুর হয়ে গেছে, আবার আমি নিজেও ফতুর হয়ে গেছি। ফতুর মানে ফকির হয়ে গেছে। ডেরিভেটিভস এ ট্রেডিং করা কি স্যার ঠিক? কি এই প্রশ্ন আছে অনেকের মধ্যে, না নেই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে প্রশ্নটা বলুন তো একবার। কিভাবে করবেন? জমের মতো ভয় লাগে। স্যার আমার অপশন শুনলে ভয় লাগে, আচ্ছা, যখন হার্টবিট বেড়ে যায় মনে হয় স্যার। ঠিক। তো এই প্রশ্নের উত্তর আপনারা যে প্রশ্ন করছেন যে ডেরিভেটিভস এ স্যার ট্রেডিং করা ঠিক কি ঠিক না, তো এই প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু খুব মুশকিল, কারণ এটি ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে। যারা ঝুঁকি ছাড়া দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চায় তাদের এই মানে ডেরিভেটিভস এ তাদের কিন্তু আসা মানে উচিত নয়। তারা একেবারে আসেও না, কেনা বেচাও করে না, বলে না 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 ডেরিভেটিভস করবো না। তো আপনার যদি ডেরিভেটিভস বাজার নিয়ে অর্থাৎ ডেরিভেটিভস মার্কেট নিয়ে যদি জ্ঞান থাকে এবং আপনার যদি কম সময়ে রোজগার করার ইচ্ছাও থাকে, ইচ্ছাটাও তো থাকতে হবে, তাহলে ডেরিভেটিভস হলো আপনার কাছে সহজে ইনকাম করার একটা প্ল্যাটফর্ম, আমার সহজে ফকির হওয়ার প্ল্যাটফর্ম। এখানে নলেজ থাকলে আপনি আর যাই হোক ফকির হবেন না। কি বললাম বুঝতে পারছেন? তো এখানে আপনার নলেজ চাই। হ্যাঁ স্যার। নলেজ নো গেন। লোকে কি বলে? নো রিস্ক নো গেন। আমি বলবো নো নলেজ নো গেন। এখানে আপনারা নলেজের প্রতি নজর দিন বেশি, আপনারা দেখবেন গেন করতে পারছেন, ঠিক আছে? তো আমরা নেক্সট ক্লাস, আজকে আর বেশি প্রথম ইন্ট্রোডাকশন ক্লাসে এর থেকে আর বেশিক্ষণ করলে আপনাদের মানে মাথায় ঢুকবে না। যে কোনো ক্লাসই 40 মিনিটস এর বেশি করানো উচিত নয়, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক। বলছি স্যার নমস্কার। নমস্কার। বলছি স্যার আমি